হ্যালো, 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 শুনতে পাচ্ছ না কেউ? স্যার শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা। তো যাই হোক, আমি আগামী গতকালকে আমি যেটা বুঝিয়েছি এটা ছিল ইলাস্টিসিটি। হ্যাঁ, মানে স্থিতিস্থাপকতা সম্পর্কে বলেছিলাম। আচ্ছা, স্থিতিস্থাপকতা যখন আমি ইলাস্টিসিটি সম্পর্কে বলেছিলাম তখন তাদের ডেফিনেশন দিয়েছিলাম যে একটা রাবার দিয়ে বা একটা রাবারের দড়ির উদাহরণ দিয়ে সেটাকে আমি বুঝিয়েছিলাম। সেখানে ডিফর্মড হতো, বিকৃতি হতো এবং বিভিন্ন বৈশিষ্ট্যগুলো তাদের এক্সাম্পলগুলো থার্মোপ্লাস্টিসিটি থেকে শুরু করে এই সমস্ত এক্সাম্পলগুলো দিয়ে কিন্তু আমি ওই চ্যাপ্টারটা কিন্তু বুঝিয়েছিলাম। এখন আজকে যেটা তোমাদের আছে সেটা খুব ভালো জিনিস। আগের দিনের কনসেপ্টটাকে কাজে লাগিয়েই কিন্তু এটা কিন্তু হবে। স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, বুঝতে? স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। আচ্ছা, যাই হোক, যেটা হচ্ছে যে আজকের যে জিনিসটা আছে এটাও আমাদের কাজে লাগে, প্রত্যেক জীবনে কাজে লাগবে। তোমরা দেখতে পাচ্ছ চ্যাপ্টারটার নাম হচ্ছে সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন, পীড়ন অ্যান্ড বিকৃতি। বাংলায় স্ট্রেসকে বলা হয় পীড়ন আর স্ট্রেনকে বলা হয় তোমার বিকৃতি, ভেঙে দেওয়া। হ্যাঁ, বিকৃতি একটা বলে না যে ছেলেটার চেহারাটা মুখের এমন আঘাত খেয়েছে যে বিকৃতি হয়ে গেছে। একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, তার সামনের দিকটা ফ্র্যাকচার হয়ে গেছে, বিকৃতি হয়ে গেছে। এটা আমি সচরাচর বলে থাকি আমরা। তো যাই হোক, আমাদের যেটা আছে প্রথম, সেটা হচ্ছে তোমার স্ট্রেন সম্পর্কে। তো আমরা যে প্রথম ডেফিনেশনটা পড়বো সেটা হচ্ছে স্ট্রেস। তাহলে স্ট্রেস কাকে বলে, পীড়ন কাকে বলে, স্ট্রেস কাকে বলে, পীড়ন কাকে বলে? তো তোমরা জানো, দেখো ডেফিনেশন লেখা আছে বইয়ে যে the internal composition the internal opposite force, একটু লাইটটা বাড়াই। So the internal opposite force to the external loading unit area is known as stress. The unit of stress depend upon the force applied an area original cross section of the material. Stress equal to force applied by area of original cross section. যে স্ট্রেসটা হচ্ছে, যে বলছে যে এটা কি বলছে যে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতি সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতরে একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। এই প্রতিক্রিয়া বল বাহ্যিক বলকে প্রতিরোধ করতে চেষ্টা করে। বাহ্যিক বল সরিয়ে নিলে এই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল বস্তুকে আগের অবস্থায় ফিরে যেতে সাহায্য করে। কিছু বুঝলা? যেটা হচ্ছে যে বাহ্যিক বলের প্রভাবে বা তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভব প্রতিক্রিয়া বলকে পীড়ন বলা হয়। তোমরা জানো যে নিউটনের গতিসূত্র আছে, সেই নিউটনের তৃতীয় গতিসূত্র আমরা কি জানি, যে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, জানি তো? তাই পীড়নকে স্ট্রেসের কথা বল, সেটাকে কিন্তু একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল দ্বারা মাপা যায়। ডেফিনিশন অনুযায়ী স্ট্রেস বলতে পারবো যে প্রযুক্ত বল বাই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে স্ট্রেস ইকুয়াল টু আমরা বলতে পারবো, দেখো, যে অ্যাপ্লাইড ফোর্স বাই এরিয়া অফ দ্য অরিজিনাল ক্রস সেকশন। অ্যাপ্লাইড ফোর্স বাই এরিয়া অফ ক্রস সেকশন। বোঝা যাচ্ছে? আমাদের এই অংশটার উপরে যেটা লেখা, S ইকুয়াল টু
force applied or applied force by area of original cross section. বুঝা গেছে যে স্ট্রেস কি জিনিস? আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃত সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য অর্থাৎ ইলাস্টিসিটির জন্য বস্তুর ভিতরে একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। এই প্রতিক্রিয়া বল বাহ্যিক বলকে প্রতিরোধ করতে চেষ্টা করে এবং বাহ্যিক বল সরিয়ে নিলে এই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল বস্তুকে আগের অবস্থায় ফিরে যেতে সাহায্য করে। অর্থাৎ আমরা স্ট্রেস সম্পর্কে বলছি যে বাহ্যিক বলের প্রভাবে বস্তুর প্রস্থচ্ছেদ বা তলের প্রতি একক ক্ষেত্রফলে যে তৈরি হয় বল, সেটাই হচ্ছে পীড়ন। ওকে, বুঝতে পারছে? হ্যালো, কি বললাম বোঝা গেল? স্ট্রেস সম্পর্কে ধারণা, এটা কিন্তু পরীক্ষায় আসবেই, এই চ্যাপ্টারটা আসবেই। হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছো? স্যার আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু এখন সাউন্ড আসছে না। চাচ্ছে না? হ্যালো, হ্যালো, দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? না, সাউন্ড আসছে স্যার। আসছে না স্যার, সাউন্ড আসছে সাউন্ড স্ক্রিন যাচ্ছে না? না না স্যার। স্যার। স্ক্রিন যাচ্ছে না? না, না স্যার। ওয়েট, যাচ্ছে এবার সাউন্ড? স্ক্রিন শেয়ারটা যাচ্ছে? আসছে স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, আবার চলে গেল। তাহলে আমাদের না, চলে আবার যাবে না, দেখতে এবার পাই না। থাকবে। দেখো, জন্য দেখতে পাচ্ছ না কিন্তু পাবে। আচ্ছা, নেক্সট এসো আমাদের, শোনো গল্প আকারে, তাহলে কিন্তু বুঝতে পারবে চ্যাপ্টারটা সম্পর্কে, কারণ একটু ক্রিটিক্যাল চ্যাপ্টার এটা। আর নেক্সট পয়েন্ট যেটা আছে আমাদের, স্ট্রেন যেটা হচ্ছে বিকৃতি, একে বলা হয়। স্ট্রেস হলো পীড়ন, আর স্ট্রেন যেটা সেটা হচ্ছে বিকৃতি। এটাও ডেফিনিশন আছে যে কি বলছে স্ট্রেনটা। স্ট্রেন বলছে যে দ্য ডিফর্মেশন ইন দ্য বডি ডিউ টু এক্সটার্নাল লোড পার ইউনিট লেন্থ ইজ টার্মড অ্যাজ স্ট্রেন। That is, the strain in a material is the change in the length per unit length of it. Strain equal to change in length by original length. কিছু বুঝলে? যে বাহ্যিক বলের প্রভাবে স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশে পরস্পর থেকে দূরে সরে যায় বা কাছে সরে আসে। যে বাহ্যিক বল যদি দাও, এক্সটার্নাল একটা ফোর্স প্রয়োগ করো, তাহলে বলছে স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন পরস্পর থেকে হয় দূরে সরে চলে যাবে কিংবা কাছে সরে আসবে। বিভিন্ন অংশের মধ্যে আপেক্ষিক সরণ হয়, ফলে বস্তুটির মধ্যে আয়তন ও বিকৃতির পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে বিকৃতি বলা হয়। বিকৃতিকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, তো যাই হোক, প্রাথমিক দৈর্ঘ্য, আয়তন বা আকৃতির সাপেক্ষে যে রাশিগুলির যে আনুপাতিক পরিবর্তন হয় তা হলো বিকৃতির পরিমাণ। অর্থাৎ স্ট্রেন ইকুয়াল টু চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। একটা মানে বস্তুকের উপর একটা বাহ্যিক বল প্রয়োগ করলে লেন্থের যে পরিবর্তন ঘটে, চেঞ্জ ইন লেন্থ,
এবং আগের যে লেন্থ ছিল তাদের যে রেশিওটা সেটাই হচ্ছে তোমার স্ট্রেন। দেখতে পাচ্ছ যে দেয়ার ইজ নো ইউনিট অফ স্ট্রেন সিন্স ইট ইজ দ্য রেশিও অফ লেন্থ সিন্স ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ এ ফ্র্যাকশন। তাহলে কি স্ট্রেনের কোনো একক পাবে না, কোনো একক পাবে না স্ট্রেনের, স্ট্রেনের কোনো একক পাবে না, এটা হচ্ছে এককবিহীন একটা রাশি। স্ট্রেনের কোনো একক পাবে না, এটা হচ্ছে একটা এককবিহীন রাশি এবং এই এককবিহীন রাশি বলে এটা একটা অনুপাত। ওকে, এটা হচ্ছে স্ট্রেস অ্যান্ড স্ট্রেনের ডেফিনেশন। বুঝতে পারলে না পারলে না? স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। হ্যালো, আচ্ছা, এবার ডিফারেন্ট টাইপ অফ স্ট্রেস। আমাদের যে পীড়ন পেলাম এই পীড়নগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারবো? কিরকম ভাগ? টেনসিল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস, তারপর হচ্ছে শেয়ার স্ট্রেস। হ্যাঁ, শেয়ার স্ট্রেস, টেনসিল স্ট্রেস এবং কম্প্রেসিভ স্ট্রেস, এই তিন ভাগে ভাগ করতে পারবো এবং তাদের প্রত্যেকটা ভাগ কিন্তু বুঝতে হবে কিরকম। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে, তার আগে ডেফিনেশনটা একটু দেখে নাও যে টেনসিল স্ট্রেসটা কি। when the section is subjected to the axial pull or tensile force acting normally across the section, the stress setup known as tensile stress. ছবিতে দেখতে পাচ্ছ, ছবিটা এখানে দেখো, যেটা হচ্ছে এই যে ছবিটা আমরা আছে এখানে, এই ছবিটা দেখো যে একটা কোনো একটা বস্তুর উপরে তোমার টেনসিল স্ট্রেস বা টেনসিল ফোর্স কাজ করছে, সেটা কিন্তু বিপরীত দিকেই যাচ্ছে। হ্যাঁ, মানে তোমাদের ওই ফোর্স যেটা সেটা কিন্তু দুই দিকেই কিন্তু যাচ্ছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকেই কিন্তু টানছে, সেটা হচ্ছে টেনসিল স্ট্রেস। আর কম্প্রেসিভ স্ট্রেসটা কি বলছে? when the section is the subjected to axial pulls, compressive force acting normally across the section, stress setup is the known as compressive stress. তারপরে ছবিটায় দেখো, এই ছবিটায় দেখো, এই ছবিটাতে তুমি দেখতে পাচ্ছ সেকেন্ডটা কম্প্রেসিভ ফোর্সের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একই দিকেই ফোর্স করছে। হ্যাঁ, দেখো এই এই চিহ্নটা আর এই চিহ্নটা কিন্তু সবসময় কিন্তু ওরা একই দিকেই ফোর্স করছে, সেটা হচ্ছে তোমার কম্প্রেসিভ স্ট্রেস। 2 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার কি বলে, 3 নম্বরটা হচ্ছে শেয়ার স্ট্রেস। when the section is the subjected or to equal opposite force acting the tangential across the resisting section, as the case of the section at rivet holding together two plate in the tension, the stress setup is known as shear stress. মানে হচ্ছে যে শেয়ার স্ট্রেসটা দুটো প্লেট দেখো মাঝ বরাবর যুক্ত হয়ে গেছে, সেটা একটা শেয়ার ফোর্স, তারা কিন্তু বিপরীত দিকে টানছে, মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে কিন্তু ফোর্স দুটো কাজ করছে, একই দিকে কাজ করছে না, বিপরীত দিকে। এরকম যদি হয়, এই নিচের ছবিটা যেটা, হ্যাঁ, এই যে নিচের ছবিটা আছে সেটা হচ্ছে তোমার টেনসিয়ার স্ট্রেসের একটা উদাহরণ। এটা হচ্ছে স্ট্রেসের ক্লাসিফিকেশন। তাহলে স্ট্রেসের ক্লাসিফিকেশন আমরা 3 প্রকার পেলাম। 1 নম্বর হচ্ছে টেনসিল স্ট্রেস, 2 নম্বর হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, 3 নম্বর হচ্ছে তোমার শিয়ার স্ট্রেস। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটু ভালো করে শেয়ার স্ট্রেস এর ডেফিনিশনটা তুমি বলতে পারবে কিরকম ভাবে? যে বাহ্যিক বলের ক্রিয়া যদি কোনো বস্তুর আয়তনের পরিবর্তন না হয়ে শুধু আকৃতির পরিবর্তন হয়, তবে বস্তুর এই বিকৃতিকে বলা হয় শেয়ারিং স্ট্রেন বা স্ট্রেস। ক্রিন্তন বিকৃতির ক্ষেত্রে বস্তুর অভ্যন্তরে উদ্ভূত পীড়নকে বলা হয় শেয়ারিং স্ট্রেস, এবং তার ভিতরে যে মানে একটা পীড়ন তৈরি হয় ওই শেয়ারিং স্ট্রেনের ভিতরে, সেটাই হচ্ছে তোমার শেয়ারিং স্ট্রেস। আচ্ছা, ওকে। নেক্সট পয়েন্ট যেটা আছে হুক ল, এটা খুব ইম্পর্টেন্ট হুক ল, কারণ এটা তোমাদের যে ডেফিনেশনটা ভালো জানতেই হবে, কারণ স্ট্রেস স্ট্রেন জানছো আর হুক ল জানছো না, এটা কিন্তু কিরকম হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এই সূত্রটা বিজ্ঞানী হোক রবার্ট হোক 1676 সালে কিন্তু সূত্রটা তৈরি করেছিল। ওকে, 1676 সালে রবার্ট হুক
স্থিতিস্থাপকতার মূল সূত্রটি স্থাপন করেছিল। পরে টমাস ইয়ং সূত্রটিকে নিম্নলিখিত রূপে ভাগ করেছিল। কিরকম বলছে, হুকের ল, স্থিতিস্থাপকতার সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, অর্থাৎ স্ট্রেন অ্যান্ড স্ট্রেস যেটা পেয়েছি তারা প্রপোর্শনাল টু স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। হ্যাঁ, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, এরা কিন্তু প্রত্যেকের সমানুপাতিক। ওকে, এবং সেই সমানুপাতিকটাকে তুমি যদি ইকুয়াল করো তাহলে কিন্তু স্ট্রেস ইকুয়াল টু ই স্ট্রেন, যদি ধরো এই নিচের অংশটা যেটা তোমার এই যে নিচে লেখা আছে যে ইয়ং মডিউলাস, যেটা আমরা স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন বলতে পারছি, সেটাকে যদি প্রপোর্শনাল টু ই করো তো যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে তুমি গুণ করতে হবে বাম পক্ষ ডান পক্ষকে, এবং সেটা যদি ক্যাপিটাল ই হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেস সমান কোনাকুনি গুণ করলে ই ক্রস স্ট্রেন। অর্থাৎ এই যে ইটা ই ইকুয়াল টু লিখেছে স্ট্রেস বাই স্ট্রেন, এটাকেই আমরা ইয়ং মডিউলাস বলবো, ইয়ং মডিউলাস। ওকে, স্থিতিস্থাপক গুণাঙ্ক যে কনস্ট্যান্ট ক্যাপিটাল ই পেলাম সেটাকেই আমরা বলবো ইয়ং মডিউলাস। আর হুকলটা এই ইয়ং মডিউলাস থেকেই কিন্তু তৈরি হচ্ছে। ওকে, হুকলটা ইয়ং মডিউলাস থেকে কিন্তু তৈরি হচ্ছে। বোঝা গেছে? তাহলে ইয়ং মডিউলাসটা কি এটা তো হবে, কারণ এর রেশিও গুলো যায়। ইয়ং মডিউলাস ইকুয়াল টু স্ট্রেস বাই স্ট্রেন। হ্যাঁ, পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি বাংলায় বলা হয়, আর ধ্রুবক সমান পীড়ন বাই বিকৃতি। আমরা স্ট্রেসকে যদি পীড়ন আর স্ট্রেসকে যদি পীড়ন আর স্ট্রেনকে যদি বিকৃতি বলি তাহলে ধ্রুবক সমান হয়ে যায় স্ট্রেন বাই স্ট্রেস। এই ধ্রুবক বস্তুর উপাদানের ইয়ং মডিউলাস নামে পরিচিত, আর মডিউলাস অফ ইয়ং নামে পরিচিত। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার, শুনে আসছি। বুঝতে পারলে এটা? নেক্সট পয়েন্ট যেটা আছে yield পয়েন্ট। The yield material is the point which there is the marked increase in elongation without increasing in load. ওকে, এটা হচ্ছে yielding পয়েন্ট, এটা পরীক্ষায় আসে না। আলটিমেট স্ট্রেস অ্যান্ড ওয়ার্কিং স্ট্রেস, এটা কিন্তু পরীক্ষায় আসে। আলটিমেট স্ট্রেস অ্যান্ড ওয়ার্কিং স্ট্রেস, এটা কিন্তু এবছর এখান থেকে দুখানা কোশ্চেন এসেছিল সেকেন্ড ইয়ারে। তা আলটিমেট স্ট্রেসটা কি অ্যান্ড ওয়ার্কিং স্ট্রেসটা কি? দেখো লেখা আছে, দ্য মিনিমাম লোড at which the material develop failure is the called ultimate load, and the breaking load. The stress produced in a material at ultimate load is called ultimate shear or breaking shear. এখানে কিন্তু এই যে ব্রেকিং শেয়ার বলছে না, হ্যাঁ, তোমার ব্রেকিং লোড অ্যান্ড ব্রেকিং শেয়ার আর শেয়ার বাই স্ট্রেস বলো, অসহ ভার অ্যান্ড অসহ পীড়ন যাকে বলা হয়। আলটিমেট স্ট্রেস আর ওয়ার্কিং স্ট্রেস যেটা হচ্ছে, এখান থেকে যে জিনিস দুটো জানতে হচ্ছে সেটা হচ্ছে তোমার অসহ পীড়ন এবং অসহ ভার। কিরকম? বাহ্যিক বল যদি স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যায়, ধরো বাহ্যিক বল আছে একটা, সেটা স্থিতিস্থাপক সীমা ছাড়িয়ে যায়, তবে বল অপসারণ করলেও বিকৃতি বস্তুর আগের অবস্থায় ফিরে আসে না। হ্যাঁ, এমন একটা কাজ করলে যে বলটা চলে যাওয়ার পর সে কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসছে না, কিছু বিকৃতি থেকে যায়। বাহ্যিক বলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকলে বলের একটা নির্দিষ্ট মানে বস্তুটি ছিঁড়ে যায় বা ভেঙে যায়। বাহ্যিক বল দিচ্ছ, একটা নির্দিষ্ট সময় এমন অবস্থা হলো যে বস্তুটা কিন্তু ছিঁড়ে গেল, হ্যাঁ, বা ওই মানে মানে মেথডটা কাজ করছে না, তখন বিকৃতি থেকে সরে যায়। বাহ্যিক বলের পরিমাণগত বাড়াতে থাকলে নির্দিষ্ট মানে বস্তুটি ছিঁড়ে বা ভেঙে যায়। যে বল প্রয়োগ করলে বা ভার চাপালে বস্তুটি ছিঁড়ে যায় তাকে অসহভার বা ব্রেকিং লোড বলা হয়। আর অসহভারের দরুন বস্তুটির প্রস্থচ্ছেদ বা তলের প্রতি যে ক্ষেত্রফলের প্রতিক্রিয়া উৎপন্ন হয় সেটাকে বলা হয়
অসহ পীড়ন বা ব্রেকিং স্ট্রেস বলা হয়, সেটাই কিন্তু ওখানে বলেছে। নেক্সট, আলটিমেট যেটা স্ট্রেস তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আলটিমেট লোড বাই এরিয়া অফ দা ক্রস সেকশন। এই যে রেশিও, এইগুলো মনে রাখতে হবে। এরকম এই যে আমি এইগুলো বলছি না, এই যে অনুপাত আকারে আছে যে আলটিমেট লোড বাই এরিয়া অফ এ ক্রস সেকশন, এরিয়া অফ এ অরিজিনাল ক্রস সেকশন আলটিমেট স্ট্রেস, আর সেপ স্ট্রেস, সেটা হচ্ছে সেপ লোড বাই এরিয়া অফ এ অরিজিনাল ক্রস সেকশন। তাহলে সেপ স্ট্রেস যদি বলে, আলটিমেট স্ট্রেন স্ট্রেস যদি বলে, তাহলে পারবে, অবশ্যই পারবে সেটা। ওকে, না পারবে না? পারবে তো? হ্যালো, হ্যাঁ স্যার। আরেকটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট আছে, যেটা হচ্ছে ফ্যাক্টর অফ এ সেফটি। ফ্যাক্টর অফ এ সেফটি, এই ফ্যাক্টর অফ এ সেফটি যেটা আছে না, সেটা খুবই খুবই দরকারি। এটুকু মনে রাখিও যে ফ্যাক্টর অফ এ সেফটিটা হচ্ছে এমন একটা মানে ডেফিনেশন যেটা পরীক্ষায় এসেছিল, আবার এসেছিল। এখানে খুব কম জিনিস আছে, কিন্তু যেগুলোই আছে সেগুলো কিন্তু তোমার আসার সম্ভাবনা আছে, এটুকু মনে রাখিও। কারণ তোমরা যদি এই চ্যাপ্টারটা ভালো করে না পড়ো, তাহলে কিন্তু এই চ্যাপ্টার আনসার করাটা একটু চাপ হয়ে যাবে। তাহলে ফ্যাক্টর অফ সেফটি, আমরা স্ট্রেস পড়লাম, স্ট্রেন পড়লাম, আলটিমেট স্ট্রেস পড়লাম, ওয়ার্কিং স্ট্রেস বললাম। আচ্ছা, এর আগে যে ডেফিনেশনটা পড়লাম আলটিমেট স্ট্রেস আর ওয়ার্কিং স্ট্রেস, তাদের রেশিওটাকে আমরা বলবো ফ্যাক্টর অফ সেফটি। আর ফ্যাক্টর অফ সেফটি সমান আলটিমেট লোড বাই সেভ লোড। ওকে, তাই তো? এই যে জিনিসটা, এই জিনিসটার যে আমরা এই জিনিসটা পাচ্ছি, এটা মনে রাখতে হবে। ফ্যাক্টর অফ সেফটি আলটিমেট স্ট্রেস বাই ওয়ার্কিং স্ট্রেস, আর আমরা বলতে পারবো ফ্যাক্টর অফ সেফটি সমান আলটিমেট লোড বাই সেভ লোড। ওকে স্যার, বলো। স্যার এই এই সময় কি ধরনের কোশ্চেন পড়বে হবে এর উপর? এখান থেকে যে কোশ্চেন, শোনো, এখান থেকে যে কোশ্চেন গুলো হবে তার ডেফিনেশন গুলো কারেক্টলি মনে রাখতে হবে। এই যে ফ্যাক্টর অফ সেফটি, আলটিমেট স্ট্রেস, আলটিমেট সেফ স্ট্রেস, ইয়ং মডিউলাস, এদের রেশিওর যেগুলো আছে, এই যে তোমার এই রেশিও গুলো এইভাবে যেগুলো তৈরি করা আছে, এইভাবে যেগুলো তৈরি করা আছে, এগুলো পরীক্ষায় দেবে, একটা অ্যাবসেন্ট করে দেবে। মানে ডেফিনেশনটা বলে দেবে না, তোমার এমন করে বানিয়ে দেবে যে তোমার রেশিও আকারে দেবে। হয়তো কোশ্চেনটা হলো যে সেফ স্ট্রেস, সেফ স্ট্রেস ইকুয়াল টু, উপরে ফাঁকা দিয়ে দিল, নিচের অংশটা লিখে দিল, এই অংশটা লিখে দিল, আর এই অংশটা ফাঁকা দিয়ে দিল। তখন কিন্তু চারটা আনসারের মধ্যে ওখানে ওই আনসারটা কিন্তু কোশ্চেনে সেট আপ থাকবে। বুঝতে পারছো? থিওরিটিক্যাল কোশ্চেন, এখানে ম্যাথের কোনো প্রবলেম নেই, ম্যাথের প্রবলেম হয় না এখান থেকে, জাস্ট এটা থিওরিটিক্যাল। আচ্ছা, তারপর চলে এসো স্ট্রেস স্ট্রেনের একটা গ্রাফ আছে তোমার। স্ট্রেস স্ট্রেনের যে একটা গ্রাফ, সেই গ্রাফটা একটু মনে রাখতে ইচ্ছা করলে তোমরা মনে রাখতে পারো। যে পীড়ন এবং বিকৃতির যে লেখচিত্র, এই লেখচিত্র কিন্তু অনেক মানে ভাস্টলি গ্রাফ, এবং সেটা তোমার বোঝা যায়, সেটা কিন্তু তুমি বুঝতে পারবে যে কি চরম পীড়ন, চরম বিকৃতি, ভঙ্গুর পদার্থের ক্ষেত্রে কি হয়, এই সমস্ত কিন্তু প্রকাশ করে। এটা দরকার নাই। আচ্ছা, চলে আসো মডিউলাস অফ রিজিডিটি, এই যে অংশটা, এই অংশটা চলে আসো, মডিউলাস অফ রিজিডিটি। আচ্ছা, মডিউলাস অফ রিজিডিটি সমান, আগের আমরা পড়লাম শেয়ারিং স্ট্রেস, শেয়ার স্ট্রেন পড়লাম, তো তাদের যে রেশিওটা সেটাকে আমরা মডিউলাস অফ রিজিডিটি বলবো। এই যে দ্য রেশিও অফ এ শেয়ার স্ট্রেস টু শেয়ার স্ট্রেন ইজ নোন অ্যাজ মডিউলাস অফ রিজিডিটি আর রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল এন। ওটাই রিপ্রেজেন্ট করেছে, তাহলে মডিউলাস অফ রিজিডিটি ক্যাপিটাল এন ইকুয়াল টু শেয়ার স্ট্রেস বাই শেয়ার স্ট্রেন। ওকে, তারপরে নেক্সট অংশ যেটা আছে দেখো, পয়জন অনুপাত, পয়জন অনুপাত, পয়জন রেশিও। আচ্ছা, পয়জন রেশিও আর পয়জন অনুপাতটা কি, সেটাও কিন্তু পরীক্ষায় আসবে, এটাও কিন্তু সম্ভাবনা আছে।
হ্যাঁ, এটা হচ্ছে পয়জন অনুপাত আর পয়জন রেশিও, যেটা সেটা হচ্ছে তোমার দ্য রেশিও অফ দ্য ল্যাটেরাল স্ট্রেন টু দ্য লিনিয়ার স্ট্রেন within elasticity limit is known as Poisson ratio, is usually denoted by 1/m, and যেটা 1/m দিয়ে প্রকাশ করা যায়, where the value of m less than 3 to 4, যেখানে m বলেছে তাদের ভ্যালুটা 3 থেকে 4 এর মধ্যে থাকবে, আর মোস্ট অফ মেটালস আর মেটালের ক্ষেত্রে বেশি হতে পারে। তাহলে পয়জন রেশিও সমান ল্যাটেরাল স্ট্রেন বাই লিনিয়ার স্ট্রেন ইকুয়াল টু 1/m। অর্থাৎ পয়জন রেশিওটাকে যদি আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, যে কোনো একটা সিগমা দিয়ে প্রকাশ করো, তাহলে সেটা হবে পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে দেখো একটা গল্প, যে ধরো টান প্রয়োগ করলে কোনো তারের দৈর্ঘ্য তারটির ব্যাস কিছুটা কমে, এটা জানো তো? হ্যালো, কি স্যার? কি স্যার? টান টান প্রয়োগ করলে কোনো তারের দৈর্ঘ্য যতটা বাড়ে তার ব্যাস ততটা কমে, মানে দৈর্ঘ্য বাড়তে থাকে হ্যাঁ কিন্তু হ্যাঁ ব্যাসটা হ্যাঁ কিছু স্যার, হ্যাঁ কমতে থাকে তো। তাহলে সাধারণভাবে স্যার। বলতে পারি যে হ্যাঁ স্যার। বাহ্যিক বলের প্রভাবে বস্তুর কোনো একদিকে যখন প্রসার ঘটে তখন তার লম্ব দিকে বস্তুটি সংকোচন হয়। এখন ধরো একটা তারকে দুই বন্ধু মিলে টানছো, তার একদিক প্রসারিত হচ্ছে, তার মানে কি লম্ব, যেটা ব্যাসটাকে আমরা লম্ব বলবো, যেটা হচ্ছে প্রস্থিয়া, এটাকে আমরা যদি প্রস্থ বলি বা লম্ব উপর দিক থেকে বলি, তাহলে উপরের তোমার মোটা অংশটা আস্তে 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 শুরু হবে। সাপোজ ধরো একটা মোটা রবার নিলে, যেগুলো দোকানে বিক্রি হয়, যে গাড়ি মোটর সাইকেলের পিছনে মাল বানার জন্য, তো দেখবে যে রাবারটা কিন্তু যখন টানবে তখনও কিন্তু রাবারটা কিন্তু আস্তে 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 সরু হতে থাকবে, মানে কি ব্যাসটা কমতে থাকবে, যেমন টানবে ব্যাস সেরকম কমবে। সেটাই পয়জন অনুপাতটা কিন্তু এখান থেকে ডেফিনেশন করেছি। তবে যে বিপরীতক্রমে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর কোনো একদিকে সংকোচন ঘটলে তার লম্ব দিকে প্রসার ঘটবে, অর্থাৎ বস্তুর অনুদৈর্ঘ্য বিকৃতি একসঙ্গে ঘটে। বস্তুর যে বিকৃতি ঘটে তাকে পার্শ্বীয় বিকৃতি বলে। অনুদৈর্ঘ্য বিকৃতি এবং পার্শ্বীয় বিকৃতি একই সঙ্গে ঘটে। বস্তুর যে বিকৃতি পার্শ্বীয় বিকৃতির পরিমাণ বেশি না হলে অনুদৈর্ঘ্য বিকৃতি সমানুপাতিক হবে। পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়জন অনুপাত বলে। অর্থাৎ শেয়ারিং স্ট্রেস আর শেয়ারিং স্ট্রেন, এই যে তাদের রেশিওটা বা অনুপাতটা, সেটাই কিন্তু হচ্ছে তোমার মডিউলাস এই পয়জন রেশিওটা, ল্যাটেরাল স্ট্রেন বাই ল্যাটেরাল লিনিয়ার স্ট্রেন ইকুয়াল টু 1/m। ওকে, বুঝতে পারলে তো? তাহলে পয়জন রেশিওটা। আচ্ছা, নেক্সট ইয়ং মডিউলাস, বুলক মডিউলাস। কে বুঝতে পারলে না পয়জন রেশিও? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এই সেই যে আমরা রাবার টানার ক্ষেত্রে বললাম একদিক বাড়লে একদিক কমবে, পার্শ্বীয় বিকৃতি হলে অনুদৈর্ঘ্য বিকৃতির যে দুটো রেশিও সমানুপাতিক পাবো, সেটাই হবে তোমার যে মানে পয়জন রেশিও। তারপরে হচ্ছে নেক্সট পয়েন্ট বুলক মডিউলাস। হ্যাঁ, বুলক মডিউলাসটা কিছুই না, ভলিওমেট্রিক স্ট্রেস এন্ড ভলিওমেট্রিক স্ট্রেন আমরা পাবো। যে ভলিওমেট্রিক স্ট্রেন, হ্যাঁ, আয়তন বিকৃতি গুণাঙ্ক, এবং ভলিওমেট্রিক স্ট্রেন এবং আয়তন বিকৃতি মানে আয়তন বিকৃতি গুণাঙ্ক, ভলিউম স্ট্রেন এন্ড ভলিউম স্ট্রেস, যেটা হ্যাঁ, যে আয়তন বিকৃতি এবং আয়তন পীড়ন আমরা যেটা পাবো, যেটা হচ্ছে ভলিউম স্ট্রেনটাকে আমরা বলবো আয়তন বিকৃতি, আর ভলিউম স্ট্রেসটাকে বলবো আয়তন পীড়ন। হ্যাঁ, তাদের যে রেশিওটা সেটাই হচ্ছে বুলক মডিউলাস। ওকে, ভলিউমেট্রিক স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন, এদের রেশিওটা প্রপোর্শনাল টু দা ইকুয়াল টু যে কে হয়, সেটা হচ্ছে বুলক মডিউলাস। অর্থাৎ বুলক মডিউলাস ইকুয়াল টু হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। এটা কিরকম হয়, একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। দেখো যে কি ভাবে আমরা এটাকে বুঝবো, যে কোনো একটা বস্তুর তলের উপর প্রতিটি বিন্দুতে লম্বভাবে চাপ প্রয়োগ করলে বস্তুর আয়তনের পরিবর্তন হয় কিন্তু আকারের পরিবর্তন হয় না। ধরো একটা বল নিয়েছো, বল
তার চারিদিকে কিন্তু যখন ফোর্স দেবে তখন ও কিন্তু কি হয়, আয়তনের পরিবর্তন ঘটে কিন্তু বলটা বলই থাকে, ওর আকারের পরিবর্তন ঘটে না। ঘটে কি, যেমন গোলকের ঘনকের উপর চারদিক থেকে লম্বভাবে সমমানে বল প্রয়োগ করলে গোলকটি গোলকই থাকে, ঘনকটি ঘনকে থাকবে, শুধু ওদের আয়তন বিকৃতি ঘটবে। বাহ্যিক বলের ক্রিয়া যদি কোনো বস্তুর আকারের পরিবর্তন না হয়ে শুধুমাত্র আয়তনের হ্রাস বা বৃদ্ধি হয় তবে বস্তুর বিকৃতিকে আয়তন বিকৃতি বলে। ওকে, তো এই যে আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন বিকৃতি, তারপরে তোমার আয়তন বিকৃতি গুণাঙ্ক, আয়তন পীড়ন, এদের যে রেশিও, এই রেশিওটাকে আমরা বলবো বুলক মডিউলাস। ওকে, না বুঝলে না? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে আয়তন বিকৃতি, আয়তন গুণাঙ্ক, এদের রেশিওটা বুলক মডিউলাস হলো। তারপরে তাহলে আমরা প্রথম থেকে আমরা কি জানলাম দেখো, প্রথমে আমরা জানতে পারছি স্ট্রেস স্ট্রেন, তাদের ডেফিনেশন, তাদের ইউনিট, টাইপ অফ স্ট্রেস, সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস অ্যান্ড শিয়ার স্ট্রেস, তাদের ছবি আকারে বোঝানো আছে। তারপর হচ্ছে হুক ল, যেটা ইয়ং মডিউলাস অর মডিউলাস অফ ইলাস্টিসিটি, ইয়েল্ড পয়েন্ট, তারপর হচ্ছে তোমার আলটিমেট স্ট্রেস অ্যান্ড ওয়ার্কিং স্ট্রেস, তারপরে তোমার হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, গ্র্যাপটা আছে, মডিউলাস রিজিডিটি, মডিউলাস অফ রিজিডিটি, পসিও, বুলক মডিউলাস, এই জিনিসগুলো তোমার টোটাল 11টা পয়েন্ট আছে। এই 11টা পয়েন্ট কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, মনে রাখতেই হবে মিনিমাম 11টা পয়েন্ট, কারণ কোশ্চেন গুলো এমন ভাবে সেট আপ হয় যে তাদের রেশিও গুলো ডেফিনেশনটা জানলে তুমি পারবে করতে, এখান থেকে ম্যাথমেটিকের কোনো কোশ্চেন সেট আপ হবে না। ওকে, না বুঝতে পারলে না? হুম, হ্যাঁ স্যার, বুঝতে বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এই জিনিসটাই তোমাদের কিন্তু জানার ব্যাপার।